নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে দ্য ওয়ার্ল্ড নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে এখন মার্কিন শুল্ক এবং ভারত মার্কিন বাণিজ্য চুক্তি সবথেকে বেশি আলোচনার বিষয়। তবে আমেরিকা একমাত্র ভারতের উপর শুল্ক চাপাচ্ছে এমন নয়। এশিয়ার বিভিন্ন দেশ ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালি পড়ায় চাপে পড়েছে। সময়সীমা শেষ, বিভিন্ন দেশের উপর পারস্পরিক শুল্ক চাপিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় পণ্যে 25%। পাকিস্তানে কত? পাকিস্তানে বিশাল তৈল ভান্ডার গড়ে তুলতে আগ্রহী আমেরিকা। সেই মর্মে দুই দেশের মধ্যেই চুক্তি স্বাক্ষর হয়ে গিয়েছে। কিন্তু আমেরিকা ও পাকিস্তানের জ্বালানি চুক্তির কি প্রভাব পড়তে পারে ভারতে? রাশিয়া থেকে কতটা তেল কেনে ভারত? আমেরিকা থেকেই বা আমদানি কতটা? ট্রাম্পের হুমকি বাণিজ্যে কি বদল আনতে পারে? কোণঠাসা জেনারেল হাইন শেষ পর্যন্ত ভোটের ঘোষণা করলেও শেষ পর্যন্ত ক্ষমতা হস্তান্তর পর্ব মসৃণ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশে। ঢাকার বসুন্ধরায় অবস্থিত এক কনভেনশন সেন্টার থেকে পুলিশ 22 জনকে গ্রেফতার করেছে। সেখান থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর মেজর পদমর্যাদার এক সেনাকর্তাকে আটক করে পুলিশ। ভারত ও রাশিয়ার অর্থনীতিকে মৃত বলে উল্লেখ করে ফের খবরের শিরোনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সুরে সুর মিলিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা তথা রায়বরেলির কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সত্যি কি মরে গিয়েছে কৌটিল্যের দেশের অর্থব্যবস্থা? ভারতীয় অর্থনীতিকে মৃত বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার এই মন্তব্যের পূর্ণ সমর্থন জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ট্রাম্পের বক্তব্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন তিনি। পাল্টা জবাব দিয়েছে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। এই বিতর্কের মধ্যে স্বাভাবিকভাবেই উঠছে একটি প্রশ্ন, সত্যি কি এদেশের অর্থনীতি মৃত? এর জেরে আসতে চলেছে বড় কোনো বিপর্যয়? ভারতের অবস্থা কিন্তু একেবারেই সেরকম নয়। উল্লেখ্য, মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি সূচকের উপর নির্ভর করে কোনো দেশের অর্থনীতি কতটা ভালো বা খারাপ তা পরিমাপ করা হয়। সেদিক থেকে বিশ্বের প্রথম 5-এ নাম রয়েছে নয়াদিল্লির। এশিয়ার উন্নয়নশীল দেশগুলির তালিকায় দ্বিতীয় স্থান পেয়েছে ভারত, 1 নম্বরে রয়েছে চীন। সূচকের এই হেন ঊর্ধ্বমুখী অবস্থা মৃত অর্থনীতির লক্ষণ নয় বলছেন আর্থিক বিশ্লেষকরা। চলতি বছরের জিডিপি নমিনালের নিরিখে বিশ্বের 30টি বৃহত্তম অর্থনীতির দেশগুলির তালিকায় 5 নম্বরে রয়েছে ভারত। নয়াদিল্লির সামনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন, জাপান এবং জার্মানি। এর মধ্যে ইইউ আবার ইউরোপের 27টি দেশের সংগঠন, যার মধ্যে রয়েছে ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ডেনমার্ক ও নেদারল্যান্ডসের মতো দেশ। অন্যদিকে জিডিপি পিপিপির দিক থেকে ওই তালিকায় 3য় স্থান পেয়েছে ভারত। মুদ্রাস্ফীতিকে হিসাবে না রেখে একটি নির্দিষ্ট সময়ের নিরিখে কোনো দেশের মধ্যে উৎপাদিত পণ্যের মোট মূল্যের সূচক হল জিডিপি নমিনাল। অন্যদিকে কোনো রাষ্ট্রের পণ্য ক্রয়ের ক্ষমতাকে মাপা হয় জিডিপি পিপিপির মাধ্যমে। দ্বিতীয়টির ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে চীন এবং যুগ্মভাবে দ্বিতীয় আমেরিকা ও ইইউ। সরকারি তথ্য অনুযায়ী জিডিপি নমিনালের দিক থেকে গত শতাব্দীর 80-র দশক পর্যন্ত ভারতের অর্থনীতি ছিল অনেকটাই মৃতবৎ। ওই সময়ে সূচকের বৃদ্ধি প্রায় হতো না বললেই চলে। 1991 সালে দেশে আর্থিক উদারনীতির প্রবর্তন করেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। ওই সময়ে অবশ্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দায়িত্বভার সামলাচ্ছিলেন তিনি। তার নেওয়া পদক্ষেপে সারা বিশ্বের সামনে উন্মুক্ত হয় এ দেশের বাজার। ফলে মাত্র 4 বছরের মধ্যে জিডিপি নমিনালের নিরিখে বিশ্বের শক্তিশালী অর্থনৈতিক দেশগুলির তালিকায় 17 নম্বর স্থানে উঠে আসে ভারত। 2005 সালে আরও 4 ধাপ লাফিয়ে নয়াদিল্লি পৌঁছায় 13 নম্বরে। তবে আর্থিক বিশ্লেষকেরা মনে করেন এদেশের অর্থনীতিতে সত্যিকারের গতি আসে 2010 সালে। সে বছর প্রথম 10-এ ঠাঁই পায় ভারত। পরবর্তী 5 বছর 10ম স্থান ধরে রাখে নয়াদিল্লি। এই সময়সীমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তারা, কারণ এরপর আর সরকারকে পিছনে ফিরে তাকাতে হয়নি। 2020 সালে কোভিড অতিমারি থাকা সত্ত্বেও জিডিপি নমিনালের তালিকায় 7 নম্বরে ঠাঁই পায় ভারত। এবছর সেখান থেকে আরও 2 ধাপ উপরে উঠেছে সূচক। বিশেষজ্ঞদের দাবি, দেশের আর্থিক বৃদ্ধির এই গতি বজায় থাকলে 2030 সালের মধ্যে বিশ্বের 3য় বৃহত্তম দেশে পরিণত হবে ভারত। এদেশের বৃদ্ধির সূচক নিয়ে চাঞ্চল্যকর পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক অর্থভান্ডার বা আইএমএফ এবং বিশ্বব্যাংক। তাদের রিপোর্ট অনুযায়ী 2025-26 আর্থিক বছর শেষ হতে হতে তালিকায় 4 নম্বর স্থানে পৌঁছে যাবে নয়াদিল্লি। আইএমএফ এর পূর্বাভাসে বলা হচ্ছে 2025-26 অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধির হার থাকবে 6.4%। এই দিক থেকে চীনকে পিছনে ফেলবে ভারত।
দ্বিতীয় স্থানে থাকা বেজিংয়ের আর্থিক বৃদ্ধির সূচক থাকতে পারে 4.8%। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বৃদ্ধি 1.9% হওয়ার সম্ভাবনা রয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল প্রথম 10-এ থাকা আর কোনো দেশের সূচক 1.5%-এর গণ্ডি পেরোবে না। মজার বিষয় হল মার্কিন স্মার্টফোনের বাজারে ইতিমধ্যেই দাদাগিরি দেখাচ্ছে ভারত। চীনকে সরিয়ে ধীরে ধীরে সেখানে জায়গা পাকা করছে নয়াদিল্লি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই সংক্রান্ত একটি চাঞ্চল্যকর তথ্য। সেখানে বলা হয়েছে চলতি বছরের প্রথম 5 মাসে আমেরিকায় আমদানি করা প্রতি 3টে স্মার্টফোনের মধ্যে একটি হল মেড ইন ইন্ডিয়া। আর্থিক বিশ্লেষকদের দাবি, এই গতি বজায় থাকলে আগামী 3 থেকে 4 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে সিংহভাগ দখল করবে ভারতের মাটিতে তৈরি স্মার্টফোন। এবছরের জুলাইয়ের শেষ সপ্তাহে বিদেশ থেকে আমদানি করা স্মার্টফোন সংক্রান্ত তথ্য প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশন বা ইউএসআইটিসি। সেই রিপোর্টে বলা হয়েছে 2025 সালের প্রথম 5 মাসে ভারত থেকে আমেরিকার স্মার্টফোনের আমদানি বৃদ্ধি পেয়েছে 3 গুণ। তাৎপর্যপূর্ণ বিষয় হল গত বছর নয়াদিল্লি থেকে ওয়াশিংটনের স্মার্টফোন আমদানির পরিমাণ ছিল 11%। এই বছরে ইতিমধ্যে সেই সূচক 30%-এ পৌঁছে গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন জানিয়েছেন, এই বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে 2,13,00,000 মেড ইন ইন্ডিয়া স্মার্টফোন আমদানি করেছে আমেরিকা। 2024 সালে $700 কোটি স্মার্টফোন ভারত থেকে পৌঁছেছিল যুক্তরাষ্ট্রের বাজারে। এবছরে ইতিমধ্যে সেটা 182% বৃদ্ধি পেয়ে $935 কোটি স্পর্শ করে ফেলেছে। ভারতের পাশাপাশি রাশিয়ার অর্থনীতিকেও মৃত বলে উল্লেখ করেছেন ট্রাম্প। এরপরই কেন্দ্রের পদস্থ আধিকারিকদের সঙ্গে দেখা করেন মস্কোর রাষ্ট্রদূত। পরে বিবৃতি জারি করে এই ইস্যুতে নয়াদিল্লির পাশে থাকার বার্তা দেন তিনি। এছাড়া মুখ খুলেছেন রুশ নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যান তথা সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। বর্ষিয়ান মার্কিন প্রেসিডেন্টকে উল্টে মৃত হাতের হুমকি দেন তিনি। মেদভেদেভ বলেছেন, ট্রাম্প ভারত ও রাশিয়ার অর্থনীতিকে মৃত বলে বিপজ্জনক এলাকায় ঢুকে পড়েছেন। আপনার প্রিয় সিনেমাগুলির মধ্যে দ্য ওয়াকিং ডেডের কথা মনে রাখা উচিত। কি ভয়ঙ্কর ছিল তার মৃত হাত, অথচ তার কোনো অস্তিত্ব নেই, কখনো ছিলও না। রাশিয়ার পাশাপাশি ভারতের পাশে দাঁড়িয়েছে ইরানও। এ ব্যাপারে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে নয়াদিল্লির তেহরানের দূতাবাস। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র অর্থনীতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ভারত ও ইরানের মতো স্বাধীন দেশের উপরে ইচ্ছেমতো নিষেধাজ্ঞা চাপিয়ে তাদের উন্নতিতে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাদের জোর করে চাপিয়ে দেওয়া বৈষম্যমূলক পদক্ষেপগুলি আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এতে আঘাতপ্রাপ্ত হচ্ছে সার্বভৌমত্ব, যা আর্থিক সাম্রাজ্যবাদের আধুনিক রূপ। গত 30 জুলাই নিজের সমাজ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে নয়াদিল্লি ও মস্কোকে নিশানা করে একটি পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি লেখেন, ভারত রাশিয়ার সঙ্গে কি করছে তাতে আমার কিছু যায় আসে না। ওরা ওদের মৃত অর্থনীতিকে একসঙ্গে ধ্বংস করতে পারে। আমি সবকিছুর জন্য চিন্তা করি। আমরা ভারতের সঙ্গে খুব কম ব্যবসা করেছি, কারণ নয়াদিল্লির শুল্ক অনেক বেশি। একে বিশ্বের সর্বোচ্চ বলা যেতে পারে। রাশিয়া ও আমেরিকার মধ্যে প্রায় কোনো ব্যবসা নেই বললেই চলে। তার এই পোস্টের পরেই শুরু হয় হইচই। এরপরেই সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সত্যি কথা বলেছেন। প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ছাড়া এটা সবাই জানে। রাইভেলরির জনপ্রতিনিধির এই মন্তব্যের কড়া জবাব দেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। তার কথায়, আমাদের অর্থনীতি মোটেই মরে যায়নি, বরং দ্রুত গতিতে বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতির দেশ হওয়ার দিকে ছুটে চলেছি আমরা। ভারতীয় অর্থনীতিকে মৃত বলার পাশাপাশি এদেশের পণ্যে 25% আমদানি শুল্ক চাপিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পাশাপাশি রাশিয়ার সঙ্গে ব্যবসা করার জন্য দিতে হবে জরিমানা। এছাড়া ইরান থেকে খনিজ তেল কেনার জন্য এদেশের 6টি সংস্থার উপরে পড়েছে নিষেধাজ্ঞার কোপ। এই পরিস্থিতিতে নয়াদিল্লির আর্থিক বৃদ্ধির হার 20 থেকে 30 বেসিস পয়েন্ট পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে একাধিক আর্থিক মূল্যায়ন সংস্থা। তবে বিশেষজ্ঞদের দাবি, এদেশের আর্থিক কর্মকাণ্ডের বেশিরভাগটাই দেশীয় চাহিদার উপরে নির্ভরশীল হওয়ায় অর্থনীতিতে বিরাট কোনো ধাক্কা লাগবে না। ব্রোকারেজ সংস্থা বার্কলেজের ব্যাখ্যা, আগস্ট থেকে ভারতীয় পণ্যে আমেরিকার কার্যকরী শুল্কের হার অনেকটাই বাড়বে, যা ট্রাম্প ক্ষমতায় আসার আগে 2.7% এবং 90 দিনের স্থিতাবস্থার সময় 11.6% তুলনায় অনেকটাই বেশি। অন্যদিকে এদেশে মার্কিন পণ্যের কার্যকরী শুল্ক কমে দাঁড়িয়েছে 11.6%। অর্থনীতিবিদ অদিতি রমন জানিয়েছেন, ট্রাম্পের শুল্ক নীতিতে ওষুধ, রত্ন এবং পোশাক শিল্প কিছুটা ধাক্কা খাবে। তেল আমদানির উৎস পরিবর্তনের ক্ষেত্রে নয়াদিল্লির সমস্যা হওয়ার কথা নয়। এছাড়া শেয়ার বাজারে সংশ্লিষ্টের শুল্কের কোনো প্রভাবই পড়েনি।
উল্টে এর জেরে রাশিয়া, ইরান এবং ব্রাজিলের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক আরও মজবুত হওয়ার রাস্তা খুলল বলে মনে করছেন তারা। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে এখন মার্কিন শুল্ক এবং ভারত মার্কিন বাণিজ্য চুক্তি সবথেকে বেশি আলোচনার বিষয়। তবে আমেরিকা একমাত্র ভারতের উপর শুল্ক চাপাচ্ছে এমন নয়। এশিয়ার বিভিন্ন দেশ ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালিপনায় চাপে পড়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কোন দেশ কতটা বেকায়দায়। এপ্রিলের লিবারেশন ডেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্কের সিদ্ধান্তে সবচেয়ে বেশি চাপে পড়েছে এশিয়ার রপ্তানি নির্ভর অর্থনীতিগুলি। দীর্ঘদিন মার্কিন মিত্র জাপান ও দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়ার আসিয়ানভুক্ত দেশগুলি পর্যন্ত অনেকেই অগাস্টের 1 তারিখের আগে দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পথে হাঁটতে বাধ্য হয়েছে। জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের গাড়ি ও চিপস মার্কিন বাজারের অন্যতম প্রধান চাহিদা, তারা শুরুতে 25% শুল্কের মুখে পড়েছিল। তবে জুলাইয়ের শেষ সপ্তাহে ওয়াশিংটনে উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দল পাঠিয়ে তারা এই হার কমিয়ে 15% নামিয়ে আনতে সক্ষম হয়। 22 জুলাই ট্রাম্প জাপানের সঙ্গে এই চুক্তিকে ইতিহাসের বৃহত্তম বাণিজ্য চুক্তি বলে ঘোষণা করেন। দক্ষিণ কোরিয়ার চুক্তি প্রকাশ্যে আসে 30 জুলাই। তাইওয়ান যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র এবং বিশ্বের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর উৎপাদক দেশ এপ্রিলের ঘোষণায় 32% শুল্কের মুখে পড়ে। বর্তমান হার কমিয়ে 20% আনা হলেও তাইপের প্রেসিডেন্ট লাই চিংতের দাবি এ হার এখনও অস্থায়ী এবং আলোচনা চলছে। অস্ট্রেলিয়া আপাতত কোনো বাড়তি চাপের মুখে না পড়লেও পাশে নিউজিল্যান্ড 10 থেকে 15% উন্নীত শুল্কে ক্ষোভ প্রকাশ করছে। দেশটির বাণিজ্য মন্ত্রী টড ম্যাকালে বলেছেন, নিউজিল্যান্ডকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে। তিনি মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে আলোচনার দাবি তুলেছেন। অন্যদিকে ভারত, যাকে ট্রাম্প গুড ফ্রেন্ড বলে থাকেন, তার ওপর 25% শুল্ক আরোপ করা হয়েছে। এর পাশাপাশি রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার জন্য অজানা একটি পেনাল্টি ধার্য করা হয়েছে। যদিও প্রথমে 27% শুল্কের কথা ছিল, তারপরে কিছুটা হ্রাস পায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাফ জানিয়ে দিয়েছেন, দিল্লির মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ওয়াশিংটনের কাছে এখন চিন্তার কারণ। চীন যদিও ঘোষণায় সরাসরি অনুপস্থিত, কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়ে গিয়েছে। চীন চায় মার্কিন প্রযুক্তি রফতানিতে বিধিনিষেধ না থাকুক, আর ওয়াশিংটন চাইছে ফেন্টানিল উৎপাদনে হ্রাস, মার্কিন কৃষিপণ্যে প্রবেশাধিকার এবং চীনা বিনিয়োগে আরও স্বচ্ছতা। আসিয়ানভুক্ত দেশগুলির জন্য ফলাফল মিশ্র। 2 এপ্রিলের ঘোষণায় কিছু দেশের উপর 49% শুল্ক চাপানো হয়। ভিয়েতনাম প্রথম আলোচনায় বসে শুল্ক হার 46% থেকে 20% নামিয়ে আনে। তারপর অন্যান্য দেশ কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড 19 থেকে 20%-এর মধ্যে হার স্থির করে। তবে লাওস ও মায়ানমার 40% শুল্কে সবচেয়ে বেশি চাপে পড়েছে। সিঙ্গাপুর ব্যতিক্রম, তাদের উপর পুরনো 10% হারই বহাল, কারণ তারা আমেরিকা থেকে আমদানি করে বেশি, রপ্তানি কম। দক্ষিণ এশিয়ায় পাকিস্তান তুলনামূলকভাবে কম শুল্ক পেয়েছে, মাত্র 19%। ট্রাম্পের দ্বিতীয় দফায় 2 দেশের সম্পর্কের উন্নতির পর পাকিস্তান এমনকি তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিল। এতে বিশেষ সুবিধা পাবে তাদের প্রধান রপ্তানি খাত টেক্সটাইল। হাই নিউজ নেটওয়ার্ক। সময়সীমা শেষ, বিভিন্ন দেশের উপর পারস্পরিক শুল্ক চাপিয়ে দিলেন ট্রাম্প। ভারতীয় পণ্যে 25%, পাকিস্তানের কত? 1 আগস্ট থেকে নয়া শুল্ক নীতি কার্যকর হবে বলে আগেই জানিয়ে দিয়েছিল হোয়াইট হাউস, আর তার আগের রাতে পারস্পরিক বা পাল্টা শুল্কের তালিকা দিলেন ডোনাল্ড ট্রাম্প, ঠিক যেমনটা দিয়েছিলেন গত 2 এপ্রিল। তবে এই তালিকায় শুল্কের হারে বহু অদল বদল হয়েছে। 1 আগস্ট থেকে নয়া শুল্ক নীতি ধার্য করা হবে বলে আগেই জানিয়েছিল হোয়াইট হাউস। তার আগে রাতে পারস্পরিক বা পাল্টা শুল্কের তালিকা দিলেন ডোনাল্ড ট্রাম্প, ঠিক যেমনটা দিয়েছিলেন গত 2 এপ্রিল। তারপরে অবশ্য বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি বা বাণিজ্যিক বোঝাপড়াও হয়েছে আমেরিকার, তাই শুল্কের পরিমাণ হেরফের হয়েছে। বৃহস্পতিবার 68টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলি থেকে আমেরিকার আমদানি হওয়া পণ্যে কত পারস্পরিক শুল্ক ধার্য করা হয়েছে তা প্রকাশ্যে এসেছে। ট্রাম্প ইতিমধ্যেই শুল্ক সংক্রান্ত নির্দেশনামা স্বাক্ষর করেছেন, তবে নয়া শুল্ক কার্যকর হবে আগামী 7 আগস্ট। বিশ্বের যে সমস্ত দেশগুলির সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি রয়েছে সেই সমস্ত দেশগুলোর ওপর চড়া হারে পারস্পরিক শুল্ক চাপানোর কথা আগেই জানিয়েছে আমেরিকা। বুধবার ট্রাম্প জানিয়েছেন, বন্ধু ভারত পণ্যে 25% শুল্ক চাপানো হবে। শুল্কের সেই পরিমাণ অপরিবর্তিত রাখা হয়েছে। পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড পণ্যে আরোপ করা হয়েছে 19% পারস্পরিক শুল্ক।
বাংলাদেশ, শ্রীলঙ্কা, তাইওয়ান, ভিয়েতনামের ওপর প্রযুক্ত করা হয়েছে 20% শুল্ক। সেই হিসেবে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে কম শুল্ক দিতে হচ্ছে পাকিস্তানকে। চীনের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি সংক্রান্ত বৈঠকের নির্যাস প্রকাশ্যে আনেননি দুই পক্ষ, তাই বেজিংয়ের উপর কতটা শুল্ক চাপছে তা এখনো স্পষ্ট নয়। বৃহস্পতিবার তার উল্লেখও করা হয়নি। বৃহস্পতিবার তালিকায় থাকা দেশগুলির মধ্যে আমেরিকার রফতানি করা পণ্যের জন্য সবচেয়ে বেশি শুল্ক দিতে হচ্ছে সিরিয়াকে, যা হচ্ছে 41%। তারপরে যথাক্রমে রয়েছে লাওস, তাকে দিতে হচ্ছে 40%, মায়ানমারকে দিতে হচ্ছে 40%, সুইজারল্যান্ডকে 39%, ইরাককে 35% এবং সার্বিয়াকে দিতে হচ্ছে 35%। পারস্পরিক শুল্ক ছাড়াও আমেরিকায় ব্যথা উপশমকারী ঔষধ ফ্যান্টানাইলের পাচার রোধ করতে ব্যর্থ হওয়া কানাডার বহু পণ্যে 25% বাড়িয়ে 35% শুল্ক আরোপের কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। ব্রাজিলে আমেরিকার আমদানির তুলনায় রফতানির পরিমাণ বেশি হলেও সে দেশের প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে চলা বিচার প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়েছিল ট্রাম্প, তাই সে দেশ থেকে আমদানি করা পণ্যে 50% শুল্ক আরোপের কথা জানান। মেক্সিকোর সঙ্গে আলোচনার জন্য তাদের আরও 90 দিন সময় দিয়েছে ট্রাম্প। কেন এই নয়া শুল্ক, তার ব্যাখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের কথায়, কিছু দেশ এমন শর্ত দিচ্ছিল যাতে বাণিজ্য ঘাটতির মোকাবিলা সম্ভব নয়, আর বাকিরা আমেরিকার অর্থনৈতিক এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বিষয়ে অবহিত হওয়ার সত্ত্বেও আমাদের সঙ্গে বোঝাপড়ায় আসতে ব্যর্থ হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে পাকিস্তানের উপর সবথেকে কম শুল্ক চাপালেন ট্রাম্প। নয়া যুগের সূচনা বিবৃতি দিল ইসলামাবাদ। বুধবারই ট্রাম্প জানিয়ে দিয়েছিলেন যে পাকিস্তানে যে বিশালাকার তৈল ভাণ্ডার রয়েছে তার উন্নতির জন্য ওয়াশিংটন এবং ইসলামাবাদ যৌথভাবে কাজ করবে। পাকিস্তান কোনো একদিন ভারতকেও তেল বিক্রি করতে পারে বলে ভবিষ্যৎবাণী করেছেন ট্রাম্প। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে পাকিস্তানের ওপর সবচেয়ে কম পারস্পরিক শুল্ক চাপালো আমেরিকা। গত 2রা এপ্রিলের ঘোষণায় পাকিস্তানের পণ্যে 29% শুল্ক আরোপের কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে বৃহস্পতিবার নয়া শুল্ক হার সম্বলিত যে নির্দেশনামায় তিনি স্বাক্ষর করেছেন, সেখানে পাকিস্তানের ওপর প্রযুক্ত পারস্পরিক শুল্কের হার কমিয়ে 19% করা হয়েছে। বুধবারই ট্রাম্প জানিয়েছিলেন বন্ধু ভারতের পণ্যে 25% শুল্ক চাপানো হবে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ডের পণ্যে 19% পারস্পরিক শুল্ক আরোপ করেছে আমেরিকা। বাংলাদেশ, শ্রীলঙ্কা, তাইওয়ান, ভিয়েতনামের ওপর প্রযুক্ত হচ্ছে 20% শুল্ক। সেই হিসেবে ভারতীয় উপমহাদেশ তো বটেই, গোটা দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম শুল্ক দিতে হচ্ছে ইসলামাবাদকে। অবশ্য চীনের সঙ্গে বাণিজ্য বৈঠকের পর সেদেশের পণ্যে আমেরিকা কত শতাংশ শুল্ক চাপাবে তা এখনও স্পষ্ট নয়। নয়া শুল্ক হার ঘোষিত হওয়ার পরেই সমাজ মাধ্যমে একটি পোস্ট করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানাই। বুধবার ভারতীয় পণ্যে 25% শুল্ক আরোপের পরেই পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলার কথা ঘোষণা করেন ট্রাম্প। সমাজ মাধ্যমে একটি পোস্ট করে তিনি জানান যে পাকিস্তান যে বিশালাকার তৈল ভাণ্ডার রয়েছে তার উন্নতির জন্য ওয়াশিংটন এবং ইসলামাবাদ যৌথভাবে কাজ করবে। পাকিস্তান কোনো একদিন ভারতকেও তেল বিক্রি করতে পারে বলে ভবিষ্যৎবাণী করেন ট্রাম্প। ওই পোস্টে ট্রাম্প জানান, দুই দেশের এই বোঝাপড়ায় কোন তেল উত্তোলনকারী সংস্থা নেতৃত্ব দেবে তা তার প্রশাসন ঠিক করবে। তবে ট্রাম্পের দাবি মোতাবেক পাকিস্তানে বিশালাকার তৈল ভাণ্ডার রয়েছে। এখনও পর্যন্ত এমন প্রমাণ মেলেনি। পাকিস্তান অবশ্য বিষয়টিকে আমেরিকার সঙ্গে সম্পর্ক মসৃণ করার উপায় হিসেবেই দেখছে। সে দেশের অর্থমন্ত্রকের তরফে বৃহস্পতিবার রাতে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, এই চুক্তি শক্তি, খনিজ, তথ্য প্রযুক্তি, ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতার নতুন যুগের সূচনা হলো। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে উৎপাদিত রেডিমেড পোশাকের অন্যতম বড় বাজার আমেরিকা। এতদিন পাকিস্তানকে এই বিষয়ে কড়া প্রতিদ্বন্দ্বিতায় ফেলত পড়শি ভারত এবং বাংলাদেশ। কিন্তু ভারত এবং বাংলাদেশের তুলনায় পাকিস্তানের ওপর আরোপিত মার্কিন শুল্কের পরিমাণ কম হওয়ায় এবার প্রতিযোগিতায় তারাই এগিয়ে থাকবে বলে আশা করছে ইসলামাবাদ। ঘটনাচক্রে বৃহস্পতিবারই বিদেশি ডিজিটাল পরিষেবার ওপর প্রযুক্ত 5% কর প্রত্যাহার করার কথা জানায় পাকিস্তান। অনেকেই মনে করছেন এই কর প্রত্যাহার করে আদতে ওয়াশিংটনকে বার্তা দিয়েছিল পাকিস্তান। তারপরেই পাকিস্তানের ওপর 19% শুল্ক আরোপের কথা জানায় হোয়াইট হাউস। হাই নিউজ নেটওয়ার্ক।
কোন কোন দেশ থেকে খনিজ তেল কেনে পাকিস্তান? ট্রাম্পের পাক চুক্তির কি প্রভাব পড়তে পারে ভারতের বাণিজ্যে? পাকিস্তানে বিশাল তৈল ভান্ডার গড়ে তুলতে আগ্রহী আমেরিকা। সেই মর্মে দুই দেশের মধ্যে চুক্তিও স্বাক্ষর হয়েছে। কিন্তু আমেরিকা এবং পাকিস্তানের জ্বালানি চুক্তির কি প্রভাব পড়তে পারে ভারতে? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সঙ্গে বৃহস্পতিবার একটি জ্বালানি চুক্তি স্বাক্ষর করেছেন। সমাজ মাধ্যমে নিজেই জানিয়েছেন, পাকিস্তানে বিশাল তৈল ভান্ডার গড়ে তুলতে যৌথভাবে কাজ করবে আমেরিকা। এমনকি ভবিষ্যতে কখনো ভারতেও তেল বিক্রি করতে পারে পাকিস্তান। কিন্তু ট্রাম্পের এই চুক্তি থেকে ভারতের কি আদৌ আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে? আমেরিকা ও পাকিস্তানের জ্বালানি চুক্তির কি প্রভাব পড়তে পারে ভারতে? ভারত মূলত খনিজ তেল কিনে থাকে রাশিয়া থেকে, সেটাই আমেরিকার মাথা ব্যথার কারণ। বিশেষজ্ঞদের মতে, ভারত এবং রাশিয়ার তেল সংক্রান্ত এই সম্পর্ককে খোঁচা দিতেই পাকিস্তানের ভারতে তেল বিক্রি করার সম্ভাবনা নিয়ে মন্তব্যটি করেছেন ট্রাম্প। আসলে বাস্তব পরিস্থিতি অন্য। খনিজ তেলের উৎপাদনের ক্ষেত্রে পাকিস্তান সম্পূর্ণ নির্ভরশীল অন্যান্য দেশের ওপর। বহিরাগত উৎস ছাড়া দেশের তেলের চাহিদা মেটাতেই পারবে না ইসলামাবাদ। পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে দিনে 75 থেকে 80 ব্যারেল তেল উৎপন্ন হয় পাকিস্তানে। বাকি তেল তাদের বাইরে থেকে আমদানি করতে হয়। অভ্যন্তরীণ চাহিদা মেটাতে পাকিস্তান আমদানি করে দিনে প্রায় 1.3 থেকে 1.4 লক্ষ ব্যারেল তেল। এক্ষেত্রে তাদের প্রধান ভরসা পশ্চিম এশিয়া। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীর কাছ থেকে পাকিস্তান প্রধানত খনিজ তেল কিনে থাকে। এছাড়াও সময় বিশেষে কুয়েত এবং কাতার থেকেও তেল কেনা হয়। অন্যদিকে ভারত খনিজ তেল কিনে থাকে রাশিয়া, ইরাক, সৌদি আরব থেকে। কখনো কখনো সংযুক্ত আরব আমিরশাহী এবং আমেরিকাও এই তালিকায় থাকে। তবে রাশিয়ায় বর্তমানে ভারতের খনিজ তেলের প্রধান যোগানদার। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকা সহ পশ্চিমের দেশগুলি রাশিয়ার উপরে একাধিক বিধিনিষেধ আরোপ করেছিল। সেই সময় বড়সড় ধাক্কা খেয়েছিল রুশ তেল বাণিজ্য। ফলে ক্রেতা দেশগুলিকে আকর্ষণ করতে রাশিয়া সেই সময়ে খনিজ তেলের দামে অনেক ছাড় ঘোষণা করে। ভারত তখন থেকে জাতীয় এবং অর্থনৈতিক স্বার্থে রাশিয়ার থেকেই তেল বেশি করে কিনতে শুরু করে। এখনো পর্যন্ত ভারতকে সস্তায় তেল দেয় রাশিয়া, যোগানে কখনো ঘাটতিও দেখা যায়নি। ফলে এই বিক্রেতার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে নারাজ ভারত। বিশেষজ্ঞদের মতে, আমেরিকা এবং পাকিস্তানের সাম্প্রতিক চুক্তি নিয়ে ভারতের আশঙ্কার তেমন কোনো কারণ নেই, কারণ পাকিস্তানের নিজস্ব তেল বিক্রির ক্ষমতাই নেই। তাছাড়া ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যও এখন বন্ধ রয়েছে। তবে ভারত রাশিয়ার বাণিজ্যে পশ্চিমে কিছু অস্বস্তি রেখে গেল ট্রাম্পের ঘোষণা। নয়াদিল্লির ওপর তা কূটনৈতিক চাপ বৃদ্ধি করতে পারে। মনে করা হচ্ছে, পাকিস্তানে একটি বিকল্প জ্বালানির ভান্ডার তৈরিতে আগ্রহী আমেরিকা। তবে সেই প্রক্রিয়া দীর্ঘমেয়াদী। অদূর ভবিষ্যতে ভারতের চিন্তার কোনো কারণ নেই। হাই নিউজ নেটওয়ার্ক। রাশিয়া থেকে কতটা তেল কেনে ভারত? আমেরিকা থেকেই বা আমদানি কতটা? ট্রাম্পের হুমকি বাণিজ্যে কি বদল আনতে পারে? ভারত দীর্ঘদিন ধরেই রাশিয়ান খনিজ তেলের অন্যতম ক্রেতা। তবে আগে রাশিয়া থেকে তারা অনেক কম তেল আমদানি করত। বর্তমানে আমদানি পরিমাণ বেড়েছে। রাশিয়া থেকে ভারতের খনিজ তেল আমদানিতে অসন্তুষ্ট আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা নিয়ে হুমকিও দিতে শুরু করেছেন। জানিয়েছেন, রাশিয়া থেকে তেল এবং অস্ত্র আমদানির জন্য ভারতকে জরিমানা করা হবে। ভারতীয় এবং রুশ অর্থনীতিকে মৃত বলেও কটাক্ষ করেছেন তিনি। কিন্তু আমেরিকা থেকেও খনিজ তেল আমদানি করে থাকে ভারত। রাশিয়ার সঙ্গে বাণিজ্য নিয়ে কেন এত ক্ষোভ ট্রাম্পের? মূলত ভারতের সঙ্গে গত অর্থবর্ষে রাশিয়ার সার্বিক বাণিজ্যের পরিমাণ বেড়ে হয়েছিল 6.8 হাজার কোটি ডলার। তার মধ্যে ভারত থেকে রাশিয়ার রফতানি করা হয়েছে 490 কোটি ডলারের পণ্য। রাশিয়া থেকে ভারত আমদানি করেছে 6.3 হাজার কোটি ডলারের পণ্য। ভারত রাশিয়া তেল বাণিজ্য। ভারত দীর্ঘদিন ধরেই রাশিয়ান খনিজ তেলের অন্যতম ক্রেতা। তবে আগে রাশিয়া থেকে তারা অনেক কম তেল আমদানি করত। বর্তমানে আমদানির পরিমাণ বেড়েছে। তেল আমদানিকারী দেশ হিসেবে সারা বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত। এই মোট আমদানির 35% এখন আসে রাশিয়া থেকে। সবচেয়ে বেশি তেল এই দেশ থেকে কিনে থাকে ভারত। আগে খনিজ তেলের জন্য ভারত মূলত নির্ভর করে থাকত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহীর মতো পশ্চিম এশিয়ার দেশগুলির ওপর। কয়েক বছর আগে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। পূর্ব ইউরোপে শুরু হয় যুদ্ধ। সেই সময় রাশিয়ার ওপর আমেরিকা সহ পশ্চিমী বিশ্বের দেশগুলি একাধিক বিধিনিষেধ আরোপ করেছিল। কিন্তু ভারত পিছিয়ে আসেনি। বিক্রি বাড়াতে রাশিয়া সস্তায় এবং অধিক ছাড়ে তেল বিক্রি শুরু করেছিল। ভারত তখন থেকেই রাশিয়ার তেল আমদানি বাড়িয়ে দেয়।
এক ধাক্কায় 1% থেকে 35% পৌঁছে যায় ভারতের আমদানির পরিমাণ। এতে নয়াদিল্লির অনেক সাশ্রয় হয়েছে, কিন্তু পশ্চিমী দুনিয়া এই পদক্ষেপকে ভালো চোখে দেখেনি। ভারত রাশিয়া অস্ত্র বাণিজ্য, শুধু তেল নয়, রাশিয়া থেকে প্রচুর অস্ত্রও কেনে ভারত, যা ট্রাম্পের মাথা ব্যথার অন্যতম কারণ। ভারতে অস্ত্রের সবচেয়ে বড় যোগানদার ভ্লাদিমির পুতিনের দেশ। গত কয়েক বছরে এই আমদানি আরও বেড়েছে। ভারত যুদ্ধবিমান, ট্যাঙ্ক এবং একাধিক শক্তিশালী ক্ষেপণাস্ত্র আমদানি করেছে রাশিয়া থেকে। অস্ত্র আমদানিতে সারা বিশ্বে দ্বিতীয় ভারত। তবে সাম্প্রতিক অতীতে অস্ত্রের বিষয়ে রাশিয়ার ওপর নয়াদিল্লির নির্ভরশীলতা কিছুটা কমেছে। বরং আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলি থেকে অস্ত্র কেনা বাড়িয়েছে ভারত। গত 5 বছরে অস্ত্র নিয়ে রাশিয়ার সঙ্গে তেমন বড় কোনো চুক্তি নয়াদিল্লি করেনি। আমেরিকার অসন্তোষ কেন? ভারতের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা নিঃসন্দেহে আমেরিকার বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় আমেরিকার অন্যতম প্রতিদ্বন্দ্বী চীন। ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে চীনকে দমিয়ে রাখার কৌশল নিয়েছিল ওয়াশিংটন। কিন্তু সম্প্রতি ভারতের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা বৃদ্ধি পাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ার মুখে। গত অক্টোবরে রাশিয়া সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছরের শেষে পুতিনের এই দেশে আসার কথা। এই পরিস্থিতিতে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিকল্প হিসেবে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে আমেরিকা। সম্প্রতি তাদের সঙ্গে একটি বড়সড় জ্বালানি চুক্তি স্বাক্ষর করেছেন ট্রাম্প। কটাক্ষের সুরে বলেছেন, অদূর ভবিষ্যতে কখনো হয়তো পাকিস্তান তেল বিক্রি করবে ভারতে। যদিও তা নিয়ে এখনই নয়াদিল্লির চিন্তার কোনো কারণ নেই, কারণ পাকিস্তানের খনিজ তেলের ভাণ্ডার সম্পূর্ণভাবে অন্য দেশের ওপর নির্ভরশীল। ভারতের পণ্যের উপর 25% শুল্ক ঘোষণা করেছেন ট্রাম্প। সঙ্গে বাড়তি জরিমানার হুঁশিয়ারিও দিয়েছেন। জরিমানার অঙ্ক নির্দিষ্ট করেছেন। এই পরিস্থিতিতে ভারত তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে, জাতীয় স্বার্থ সুরক্ষিত করার জন্য সব ধরনের পদক্ষেপ করা হবে। হাই নিউজ নেটওয়ার্ক। ওয়ার্ল্ড নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।